নমস্কার। আজ আমরা সরাসরি চলে যাব ত্রিপুরার প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে। দেখব সেখানকার টান টান নির্বাচনী লড়াইয়ের একেবারে ভেতরের কথা, আর খুঁজে বের করার চেষ্টা করব এর পেছনের আসল কারণগুলো ঠিক কী ছিল। এই যে দেখছেন প্রতাপগড় বিধানসভা কেন্দ্র, এটা কিন্তু শুধু ম্যাপের উপর একটা দাগ টানা এলাকা নয়। ভাবুন, এটা যেন ত্রিপুরার রাজনৈতিক হাওয়া মাপার একটা ব্যারোমিটার। এখানকার মানুষের রায় প্রায় গোটা রাজ্যের মেজাজটা বুঝিয়ে দেয়। 92.21%। একবার ভাবুন তো সংখ্যাটা। এটাই ছিল প্রতাপগড়ের ভোটার উপস্থিতি। এই বিপুল সংখ্যাটাই বলে দেয় যে এখানকার মানুষের কাছে তাদের দাবি দেওয়া, তাদের দৈনন্দিন প্রয়োজন কতটা জরুরি। যখন প্রায় সবাই ভোট দিতে বেরিয়ে আসেন, তখন বুঝতে হবে যে লড়াইটা সত্যি খুব গুরুত্বপূর্ণ। আর এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফলাফল, জয় পরাজয়ের ফারাকটা ঠিক কত ছিল? মাত্র 2086টা ভোট। এই সামান্য ব্যবধানই আসলে প্রমাণ করে প্রতিযোগিতা কতটা তীব্র ছিল। মানে এখানে প্রত্যেকটা ভোটই ছিল নির্ণায়ক। তাহলে তৈরি তো? চলুন এই নির্বাচনের গভীরে ডুব দেওয়া যাক। আমরা ধাপে ধাপে এর ব্যবচ্ছেদ করব, জানব জনগণের আসল চাহিদা ঠিক কী ছিল, ইতিহাসের আয়নায় বর্তমানকে বোঝার চেষ্টা করব, আর খুঁজে বের করব জয়ের পেছনের সেই আসল কৌশলটা। তো সবার আগে চলুন সরাসরি ফলাফলে চলে যাই। 2023 সালের নির্বাচনের সংখ্যাগুলো আমাদের ঠিক কী বলছে, চলুন সেই অঙ্কটা একটু ভালো করে বুঝে নেওয়া যাক। ফাইনাল স্কোর কার্ডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, সিপিআইএম পেয়েছে 49.61% ভোট, আর তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি 45.70% ভোট নিয়ে। তার মানে জয়ের ব্যবধানটা কত? মাত্র 3.92%। সহজ করে বললে, প্রতি 100টা ভোটের মধ্যে মাত্র 4টে ভোটের এদিক ওদিক হলেই কিন্তু খেলার ফলাফল পুরো পাল্টে যেতে পারত। এখন বুঝতে হবে, প্রতাপগড় কিন্তু একটি তফসিলি জাতির সংরক্ষিত আসন। এখানে বাগদি, ধুইমালি, চামার এবং নমশূদ্রের মতো বাঙালি সম্প্রদায়ের মানুষের বাস। এই সামাজিক বিন্যাস, এটাই কিন্তু এখানকার রাজনীতির ডিএনএ বলা যেতে পারে, আর নির্বাচনের সব সমীকরণকে এটাই গভীরভাবে প্রভাবিত করে। কিন্তু এই সব অঙ্ক, এই সব পার্সেন্টেজের পেছনে আসল গল্পটা কি? আসল গল্পটা তো সাধারণ মানুষের, তাদের আশা আকাঙ্ক্ষার। ভোটাররা যখন ভোটটা দিচ্ছিলেন, তখন তাদের মাথায় ঠিক কী ঘুরছিল? চলুন সেই জনগণের খতিয়ানটা একবার দেখে নে। মানুষের চিন্তার লিস্টে 1 নম্বরে কী ছিল জানেন? বেকারত্ব। বিশেষ করে সরকারি চাকরিতে নিয়োগের এই লম্বা অপেক্ষা। তারপরই আসছে ছেলেমেয়েদের পড়াশোনা, ভাঙাচোরা রাস্তা আর বিদ্যুতের মতো বেহাল পরিকাঠামোর সমস্যা। বোঝাই যাচ্ছে প্রতাপগড়ের রাজনীতি আসলে মানুষের রান্নাঘরের সমস্যা আর সন্তানের ভবিষ্যতের চিন্তার সঙ্গে সরাসরি জড়িত। আমার ছেলের জন্য একটি চাকরি, আমার গ্রামের জন্য একটি ভালো রাস্তা, এগুলো অনুরোধ নয়, এগুলো একটি মর্যাদাপূর্ণ জীবনের দাবি। এই একটা বাক্যই যেন প্রতাপগড়ের হাজারো মানুষের মনের কথা। এই আবেগ, এই দাবি ছিল ভোটের দিনের আসল চালিকা শক্তি। আচ্ছা, এই যে এত টেনশন, এত হাড্ডাহাড্ডি লড়াই, এটা কি হুট করে 2023-এ তৈরি হলো? না, একদমই না। এর শেকড় কিন্তু অনেক গভীরে, প্রতাপগড়ের রাজনৈতিক ইতিহাসে। চলুন সেই ইতিহাসটা একবার ঘেঁটে দেখি। দেখুন, 1993 থেকে 2013 টানা 20 বছর ছিল সিপিআইএমের একছত্র আধিপত্য। কিন্তু 2018-তে সব হিসেব যেন উল্টে গেল। বিজেপি জয়ী হল 51%-এর বেশি ভোট পেয়ে। আর 2023-এ কি হল? খেলা আবার ঘুরে গেল। সিপিআইএম ফিরে এলো। একেই বলে একটা ক্লাসিক সুইং কেন্দ্র। মানে এখানকার ভোটাররা কোনো দলের বাঁধা ভোট ব্যাংক নন। যখন যার কাজ পছন্দ হয় না, তারা তাকে বদলে দিতে দুবার ভাবেন না। আর এই প্রবণতাটা কিন্তু নতুন নয়। গত 3টি নির্বাচনেই জয়ের ব্যবধান খুবই কম ছিল। এর মানেটা পরিষ্কার, প্রতাপগড়ে জয় পাওয়াটা সব দলের কাছেই একটা কঠিন পরীক্ষা। কারণ এখানকার ভোটাররা অত্যন্ত সচেতন এবং রাজনৈতিকভাবে সক্রিয়। তো প্রশ্নটা হলো, এমন একটা কঠিন আর পরিবর্তনশীল আসনে জিততে গেলে ঠিক কী করতে হয়? কোন চালে কিষ্টিমাত করতে হয়? আসুন সেই চতুর্মুখী মতবাদ বা জেতার ফর্মুলাটা এবার একটু কাটাছেঁড়া করা যাক। এই কৌশলটা মূলত 4টে স্তম্ভের ওপর দাঁড়িয়েছিল। 1. মানুষের মূল সমস্যা, যেমন চাকরি বা শিক্ষা, সেই বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি দেওয়া। 2. এলাকার মানুষের তপশিলি জাতি পরিচয় আর বাঙালি ঐতিহ্যের সঙ্গে একাত্ম হওয়া। 3. বিশ্বাস আর সম্প্রদায়ের মতো আবেগকে ছুঁয়ে যাওয়া। আর 4. এমন একজন নেতাকে মুখ হিসেবে তুলে ধরা, যার সততা নিয়ে মানুষের মনে কোনো প্রশ্ন নেই। দারুণ একটা কৌশল তো না হয় কাগজে কলমে তৈরি হলো, কিন্তু আসল খেলা তো মাঠে। কিভাবে এই পরিকল্পনাকে 90 দিনের একটা টাইমলাইনে ফেলে বাস্তবে রূপ দেওয়া হয়েছিল, চলুন সেই কাউন্টডাউনটা একবার দেখি। একটা সফল নির্বাচনী প্রচার কিন্তু অনেকটা পরিকল্পিত যুদ্ধের মতো। সবকিছু সময় মেপে হয়।
ঠিক ৯০ দিন আগে থেকে শুরু হয় সমীক্ষা আর বার্তা তৈরির কাজ, ৬০ দিন আগে থেকে ইস্যু ভিত্তিক প্রচার, আর শেষ ৩০ দিনে জনসংযোগ পৌঁছে যায় একদম চূড়ান্ত পর্যায়ে। প্রত্যেকটা ধাপ নিখুঁতভাবে পরিকল্পনা করা হয়েছিল। এই শেষ ৩০ থেকে ১৫ দিন, এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রচারের তীব্রতা তখন তুঙ্গে, ঘরে ঘরে যাওয়া, ফোন করা, প্রার্থীর সঙ্গে রোড শো, আর সবচেয়ে বড় কথা, প্রকাশ্যে মানুষের অভিযোগ শুনে তার সমাধানের চেষ্টা করা। এই মিশন রিবুট আখ্যানটাই মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে সাহায্য করেছিল। জয় পরাজয়, কৌশল, ভোটের শতাংশ এইসব তো রাজনীতির একটা অংশ। কিন্তু এর আসল উদ্দেশ্যটা কি? রাজনীতির ঊর্ধ্বে উঠে জনাদেশ আসলে কোন দায়িত্বের কথা আমাদের বলে? দেখুন, দিনের শেষে নির্বাচন আর কিছুই নয়, এটা শুধু বিশ্বাসের একটা পরিমাপ। ভোটাররা তাদের আস্থা আর ভবিষ্যৎ একজন নেতা বা দলের হাতে তুলে দেন। কিন্তু আসল প্রশ্নটা হল, সেই বিশ্বাসটা তৈরি হয় কিভাবে? আর তার চেয়েও বড় প্রশ্ন, ভোট গণনা শেষ হয়ে যাওয়ার পরেও সেই বিশ্বাসকে বাঁচিয়ে রাখা যায় কিভাবে? এই উত্তর খোঁজার মধ্যেই কিন্তু গণতন্ত্রের আসল শক্তিটা লুকিয়ে আছে।